প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল ৯:৩০ এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বই কেবল তথ্যবাহী বস্তু নয়, এটি হয়ে উঠেছে একটি শিল্প মাধ্যম যেখানে প্রতিটি পৃষ্ঠা বলছে এক একটি গল্প। বৃত্ত আর্ট ট্রাস্টের আয়োজনে বৃত্ত আর্ট ট্রাস্টে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী পুস্তকালয়। 23 জন শিল্পী তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার আলোকে এই প্রদর্শনীতে মোট 28টি বই ভিত্তিক শিল্পকর্ম উপস্থাপন করছেন। প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬:১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮:২০ থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আরে বাবা, তুমি তো অ্যাক্টর, তাই না? অ্যাক্টরদের অভিনয়ের জন্য, একটা রোলের জন্য কত কিছু করতে হয় জানো? কত কিছু শিখতে হয়, কত কিছু করতে হয়। তোমার যে অভিনয়ের দক্ষতা, তুমি যদি এখন দাবা খেলাটা শিখে যাও, একদম পারফেক্ট, একদম রানী হামিদের ক্যারেক্টার প্লে করার জন্য। আপনাকে আর এত কষ্ট করে পারতে হবে না। রাত ৯:৩০ থাকছে একক নাটক ৬২ ঘন্টা। আপনার মতো ভালো মানুষদের বেঁচে থাকা দরকার। আমরা এখানে মোটেও নিরাপদে নই, দুজন হারিয়ে যাব অনেক দূরে। আমি স্বপ্নে বিভোর, সারা রাত দিন ভোর, তোকে নিয়ে সাজাবো স্বপ্ন বাসর। তুই আমার নীলিমা, তুই রাত ১১:৩০ সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। আজ বিজয়া দশমী। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। শুভ সকাল। শুভ সকাল। এবং একই সাথে জানাচ্ছি দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। বিজয়া দশমীর শুভেচ্ছা। বিজয়া দশমীর শুভেচ্ছা। কেমন যাচ্ছে এবারের পুজোটা? খুবই ভালো গিয়েছে। দশমী মানেই তো বিদায়ের পালা। দশমীর দুপুর পর্যন্ত ভালো লাগে, দুপুরের পরে মনটা খারাপ হয়ে যায়। মানে 5টা দিন এত আয়োজন, এত আনন্দ, পুরোটা বছর এটার জন্য অপেক্ষা করি। আর দশমী মানেই যখন বিসর্জনের কথাটা মনে পড়ে তখন মনটা খারাপ হয়ে যায়। আসলেই তাই, মানে বিসর্জন মানে একরকম প্রতীক্ষার মতন, আবার 1 বছর পরে কবে পুজো আসবে। আর সিঁদুর খেলা কিংবা তোমার ঢাকের সাথে নাচা, এই কিছু রিচুয়াল তো থাকে দশমীর দিন। সেগুলোর সাথে সেখানে কি তোমার পার্টিসিপেট করা হয়? হ্যাঁ, কারণ বিয়ের আগ পর্যন্ত সিঁদুর খেলাটা হতো না, একটু গালে লাগিয়ে দিত এরকম। বাট বিয়ের পরে সিঁদুর খেলাটা আমি খুব এনজয় করি। আর বিজয়া দশমীর দিন আমার যেটা হয় যে এতদিন মনে হয় কি যে মার মুখটা দেখতে মা খুব আনন্দে আছে, মার বাবার বাড়িতে আছে। যখনই বিসর্জনের পালা আসে, আমার যেহেতু নিজের মামাদের পূজাটা হয়, পুরাটা বিষয়ে আমার থাকা হয়। আচ্ছা। তো যখনই আমরা সবাই মিলে বিসর্জনে যাই, অনেকটা পথ হেঁটে তারপর মাকে বিসর্জনের ওই জায়গাটায় নিয়ে যাওয়া হয়। সো যখন মাকে বিসর্জন দেওয়া হয় তখন মনে হয় মা কাঁদছে, আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। মানে একই প্রতিমাকে দুইভাবে দেখছি, এটা কেন যেন আমার সবসময় মনে হয়। হয়তো নিজের মনটা খারাপ বলে প্রতিমার মধ্যেও তুমি সেই মন খারাপ ব্যাপারটা দেখতে পাও, এমনটাও হতে পারে। হ্যাঁ। আচ্ছা, নতুন জামা কাপড়ের তো একটা ব্যাপার থাকে পুজো উপলক্ষে। এমনিতে যেহেতু আমরা আর্টিস্ট, তো আমাদের সারা বছরে আসলে কিছু না কিছু কিনতেই থাকতে হয়। এখন উৎসব উপলক্ষে কি তোমার আলাদা করে আবার নতুন জামা কাপড় কেনা হয়? পুজোকে কেন্দ্র করে কেনা হয়। আমি এবার শাড়িটা প্রেফার করেছি যে এক একদিন এক একটা শাড়ি পরবো। সকালবেলা অঞ্জলির টাইমটা যদি বেশি সকালে হয়, অঞ্জলিতে আসলে ওইভাবে রেডি হওয়াটা হয় না, কারণ উপোস থেকে তাড়াতাড়ি মনে হয় অঞ্জলিটা নেওয়া ইম্পর্টেন্ট হয়ে যায়। যদি একটু দেরি করে হয়, 12টা 1টা বাজে হয়, তখন একটু রেডি হয়ে শাড়ি পরে যাওয়া হয়।
মণ্ডপে। আর আমার ক্ষেত্রে যেটা হয় যে পুজোতে এখন তো বেশি গিফট পাওয়া হয়, আচ্ছা, সো বাসার সবাই যে গিফটগুলো দেয় আমি চেষ্টা করি তাদের সামনে সেটা পড়তে, তারা যাতে এটাতে খুশি হয়। আমি যেগুলো কিনি সেগুলো পরে পড়ি। আচ্ছা, গিফট যে পাওয়া একটা ব্যাপার থাকে, আবার গিফট দেওয়ার ক্ষেত্রেও থাকে বিষয়টা। তো তুমি কি গিফট দিতে পছন্দ করো? খুব, মানে আমি কিছু একটা দিব, এনজয় করে সে পড়বে, এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে, বাচ্চারা হোক বা বড়রা হোক। হ্যাঁ, আর আমি গিফট দিতে এমন করতে থেকে, যেমন আমি আমার মাকে কিছু দিয়েছি বা বাসার বাচ্চাদের কিছু দিয়েছি, আমি বলতে থাকি যে আমারটা পড়ছো না কেন, আমারটা কখন পড়বে, আগে আমারটা পড়ো। আচ্ছা, খাবার দাবারে তো একটা ব্যাপার থাকে, মিষ্টান্ন বা সবজি অনেক কিছু। তুমি কি রান্না করতে পছন্দ করো, বা পুজোর সময়টাতে রান্না করবার সময়টা পাও কিনা? পুজোর সময়টাতে ওভাবে রান্নাটা খুব কম করা হয়, বিকজ যেহেতু বললাম যে নিজেদের পুজো, তো একটা বড় আয়োজন থাকে। দুপুরবেলা আসলে প্রসাদটা নেওয়াই হয়, আর রাতে খুব কম খাওয়া হয়, মানে নিরামিষ খেলে একটা এমনি পেটটা ফোলা থাকে, আবার অনেক মিষ্টি খাওয়া হয়, লাড্ডু খাওয়া হয়, রাতে ওইভাবে খাওয়ার ক্রেভিংটা থাকে না। আচ্ছা, আর থাকলেও বিভিন্ন মণ্ডপে যা হয় তো অল্প করে প্রসাদ খেলে আর কিছু খেতে ইচ্ছা করে না। আর এই এমনিতে তো ধরো মেনটেন করা হয়, মানে খাবার দাবারের রুটিনটা কিছুটা মেনটেন করা হয়, কারণ যেহেতু আমাদেরকে ক্যামেরার সামনে কাজ করতে হয়, কিন্তু পুজোর সময়টাতে এসে মনে হয় রুটিনটা একটু ওলটপালট হয়ে যায়। হ্যাঁ, সেটা কি তোমার ডায়েটে একটু এফেক্ট ফেলে? একটু তো এফেক্ট ফেলে, মানে খুব পুজোর মধ্যে থেকে বেশি হচ্ছে 5 দিন নিরামিষ খাওয়ার পরে, এরপরে 2 দিন যে পরিমাণ খাওয়া হয় ওইটা ইফেক্ট ফেলে। মানে পুজোর পরের ইফেক্টটা বেশি বড় হয়। হ্যাঁ। আচ্ছা, পুজো উপলক্ষে নতুন কোনো কাজ করা হয়েছে তোমার? পুজোকে কেন্দ্র করে কাজ করা হয়নি, বাট পুজোতে উপস্থাপনা করা হয়েছে বিভিন্ন মণ্ডপে, আর পূজায় স্পেশাল টেলিভিশনের যে প্রোগ্রামগুলো সেগুলো করা হয়েছে। তার মানে স্ক্রিনে থেকেছো আলটিমেটলি। হ্যাঁ। আচ্ছা, তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? ঢাকাতেই। সেই সময়টাতে পুজোটা কেমন, মানে কিভাবে সেলিব্রেট করতে তুমি? আমার ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ হয়নি, বিকজ ছোট থেকে আমি আমাদের পুজো দেখে আসি, যে জায়গাটায় হচ্ছিল এখনো সেটাই হচ্ছে। সো আমার ক্ষেত্রে পুজোর এই চেঞ্জটা খুব বেশি হয়নি। আর আমি ঢাকাতে পুজো করতে করতে এত ইউজড হয়ে গিয়েছি, মানে এত মণ্ডপ দেখি ঢাকাতে থাকলে আমার না গ্রামে গিয়ে পূজা করতে খুব বেশি ভালো লাগে না। আচ্ছা, মানে 2-3-4টা মণ্ডপ গ্রামে দেখা হয়, বাট ঢাকাতে তো আমরা শাঁখারী বাজার গেলে একসাথে অনেকগুলো মণ্ডপ দেখছি, বা আশেপাশের পুজোগুলোতে। আর আমি যেহেতু পুজোর প্রোগ্রামগুলো করতাম, রিং দেওয়াগুলা উপস্থাপনার সময়, তো তখন আমার পুজোর 3-4 দিন এরকম ঘুরে ঘুরে মানে বিভিন্ন মণ্ডপে কাজের জন্য করতে হতো। সো আমার ছোটবেলাটা ওইভাবেই বেশি কেটেছে, মানে 9 থেকে ধরো যে আমার ইন্টার পর্যন্ত ওই টাইমটাতে আমি এভাবেই পুজোটা করেছি। আর মনে হতো যে তখন আবার বিরক্ত লাগতো যে আমি নিজের মতো ঘুরতে পারছি না, আমার তো প্রোগ্রাম নিয়ে ক্যামেরা নিয়ে ঘুরতে হচ্ছে, ওই আরামটা পেতাম না। আর এখন পুজোতে যেটা হয় যে খুব বেশি ক্রাউডে গেলে মনে হয় যে না, একটু ক্রাউড কম ইগনোর করার চেষ্টা করি। হ্যাঁ, কারণ সবাই এখন তোমাকে চিনছে, জানছে, সুতরাং ওই একটা একটুখানি মানে অকওয়ার্ডনেস তো কাজ করে, যে সবার সাথে ছবি তুলতে হবে, মানাও করা যায় না কাউকে। আচ্ছা, একটু কাজ সম্পর্কে জানি, যে নতুন এখন কি কি কাজ তোমার করা হচ্ছে, একদম চলতি কাজ? ধারাবাহিক যাচ্ছে 3-4টা। আমার খুব পছন্দের একটা কাজ শুরু হয়েছে, বকুলপুর যে করেছি সেটারই ডিরেক্টর, উনি রূপনগর করছে, ডিফারেন্টভাবে আমাকে ওখানে দেখা যাচ্ছে। আর আরেকটা সিরিয়াল যাচ্ছে, সেটা হচ্ছে তেল ছাড়া পরোটা, কচি ভাই ডিরেকশন দিচ্ছে। কচি ভাই যেমন ভালো অভিনেতা, তিনি এত সুন্দর করে স্ক্রিনে গল্প বলেন, নির্মাতা হিসেবে দারুণ। হ্যাঁ, তো আরেকটা যাচ্ছে ভাল লাগে না, যেটার আমার কো-আর্টিস্ট আছে জাহিদ হাসান ভাই, আমার পছন্দের একজন অবশ্যই মানুষ হিসেবে খুবই ভালো, অভিনেতা হিসেবে তার বলার কিছু নেই। সো এইগুলো নিয়ে ব্যস্ত। আচ্ছা, একটু বলো আমাকে যে জাহিদ হাসান ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? এবারে কি প্রথম কাজ করলে কিনা, না এর আগে কাজ করেছো? ধারাবাহিকে কাজ হয়নি, লম্বা সময় ধরে সিঙ্গেল করা হয়েছে জাহিদ হাসান ভাইয়ের সাথে। তো লম্বা সময় কাজ করতে গেলে হয় না যে একটা মানুষকে অনেক বোঝা হয়, সামনে থেকে উনি মানুষ হিসেবে দুর্দান্ত, মানে একটা মানুষকে যেভাবে বোঝা যায় উনি বুঝে, বা একটা সিনিয়র মানুষ কাজে তার কোনো বিরক্তি নেই, কাজটাকে কিভাবে ভালোবেসে কাজ করছে, আমাদেরকে এতটা হেল্প করছে। আমার মানে আমি মোশাররফ ভাইয়ের কথা সবসময় বলি, কিন্তু জাহিদ ভাই যেটা কাজ করে খুব ভালো লেগেছে। আসলে এই ধরনের গুণী অভিনেতাদের সাথে কাজ করলে যেটা হয়, যেহেতু আমরা প্রতিদিন কাজ করছি এবং কাজ করবার মাধ্যমে কিন্তু কাজ শিখছি, সুতরাং তাদের কাছ থেকে কাজ শেখার অনেক সুযোগ থাকে। আমার মনে হয় তোমার ক্ষেত্রে ব্যাপারটা আমার একটা স্কুলিং এর মতন। হ্যাঁ, আমার ক্ষেত্রে এটাই হয়েছে, বিকজ আমি তো থিয়েটার করিনি,
সো আমি কো আর্টিস্টদের সাথে অনেক মিশেছি, আমি শেখার চেষ্টা করেছি, তাদেরকে একবার জায়গায় দুটো জিজ্ঞেস করেছি আচ্ছা এই ডায়লগটা কিভাবে ডেলিভারি দেওয়া যায়, কোনটা বেটার হবে, এইভাবে করব। তা এখনো প্রতিনিয়ত আমি সেটা কিন্তু খুব জ্বালাই, মানে আমার কো আর্টিস্ট থাকলে আমি বাসায় যতটা কম কথা বলি সেটা গিয়ে হচ্ছে ক্যারেক্টার বুঝে আমি খুব কথা বলি। কারণ আমার রিসেন্ট একটা নাটক আছে যে মাথা গরম ফ্যামিলি যেটা যাচ্ছে, তো ওইখানে আমি খুব চটপটে। আমাকে একই কো আর্টিস্ট বলে যে অন্যান্য সেটা এত চুপ থাকো, এই সেটা এত কথা বলে কেন, মানে তুমি অলওয়েজ ক্যারেক্টারের ভেতরে থাকো, চেষ্টা করি যখন যে সেটে থাকো চেষ্টা করি। আচ্ছা, এখন পর্যন্ত তোমার যতগুলো কাজ হয়েছে তার মধ্যে একদম নিজের স্যাটিসফ্যাকশন এসেছে কোন কাজটাতে? পুরোপুরি স্যাটিসফ্যাকশন কখনো কোনো আর্টিস্টের আসে না, কিন্তু থাকে না একটু বেশি, সেটা কোন কাজে? আমি এই ক্ষেত্রে বলবো বকুলপুরের নিগার, কারণ এই নামটা আমাকে সবাই খুব ক্যাচ করে। আচ্ছা, মানে আমি এখনো যদি ফেসবুকে কোনো ছবি পোস্ট করি নিচে নিগার 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 নাম আসতে থাকে, সো নিগার ক্যারেক্টারটা আমাকে অনেক। আবার গার্লস স্কোয়াডের মিম, হ্যাঁ, সেই ক্যারেক্টারটাও তোমাকে পরিচিতি এনে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, নিজের কাজগুলোকে নিজের দেখবার সুযোগটা পাও, সময় পাও? আমি চেষ্টা করি, মানে সবগুলো কাজ দেখতে না পারলেও রাতের বেলা আমি যখন বিছানায় যাই আমি 5 থেকে 10 মিনিট রাখি যে টেনে হলো নিজের পোর্শনটা দেখি সিরিয়ালে। তোমার সব থেকে বড় সমালোচক কে? ধরো তুমি একটি কাজ করেছো, সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, এই ফিডব্যাকটা তুমি কার কাছ থেকে এক্সপেক্ট করো? মানে আমার কোনো কাজ অনিয়ার যাওয়ার সাথে সাথেই সে সবার আগে দেখবে, দেখেই আমি কোনো কাজে আছি নাকি কোনো কিছুই তার মাথায় নেই, ফোন দিয়ে বলবে কি চুলটা এভাবে কেন বেঁধেছো, এই ডায়লগটা এভাবে কেন দিয়েছো, এখানে এই ড্রেসটা পরা তোমার উচিত হয়নি, মানে একদম সবকিছু ধরে আমি কোনো সিচুয়েশন বোঝাতে পারি না। তোমার এত সুন্দর ছবি আছে, তুমি এগুলো কেন এখনো পোস্ট করছো না? তোমার ছবি পোস্ট করার ব্যাপারে খুব একটু অলস, খুব খুব কম। মানে এই যে আমি লাস্ট তোমার সাথে যখন গল্প করছিলাম বলছিলাম যে ইউরোপে এত ছবি পড়ে আছে, আমি মনে হয় 20% পোস্ট করিনি, আপলোড দাওনি। হ্যাঁ, আমি দেখি সেটা তোমার সোশ্যাল মিডিয়াতে খুবই কম পরিমাণ আসে, কিছুদিন একটু থাকে বেশ অনেক, তারপর আবার একটা গ্যাপ পড়েছে। একদম। সব মিলে ইউরোপ ট্যুরটা তোমার কেমন ছিল? বেশ ড্রিম ছিল তোমার এই ট্রিপটা নিয়ে, অনেক ফ্যাসিনেশন ছিল, কেমন গেল? খুব ভালো কেটেছে। মানে আমি সত্যি কথা, আমি একা ঘুরতে খুব পছন্দ করি, আমি কখনো ভাবিনি যে টিমের সাথে এত মজা করতে পারবো। আমাদের টিমটা এত ভালো ছিল, অনেক মজা করেছে। আমার ফ্যামিলির বাইরে এতদিন কখনোই থাকা হয়নি, এতদিন থেকেছে আমার মনে হয়নি আমি ফ্যামিলি ছাড়া থেকেছি। আর ওখানে যারা মানে বাঙালিরা আছে ইউরোপে এত আন্তরিক, আমি ভেবেছিলাম কি যে 1 মাসের জন্য যাচ্ছি, আমি খাওয়া দাওয়া খুব কম করব, ওখানে রাইস নিব না, কার্বোহাইড্রেট নিব না, কিন্তু যাওয়ার পর এদের এত আপ্যায়ন, প্রতিদিন কোনো না কোনো দাওয়াত থাকে যেখানে যাচ্ছি, আর সেই দাওয়াত খেতে খেতে এসে উল্টা আরো গেইন করে আসছি। মোট 5টি দেশ ঘুরে এসেছো এবারে? 7টা দেশ। বাবা, 5টা দেশের কথা বলেছো। প্রোগ্রাম ছিল 5টা দেশে, 2টা এক্সট্রা ঘুরেছি। হ্যাঁ, 2টা এক্সট্রা, মানে সারপ্লাস হয়ে গেছে। হ্যাঁ। কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে? অবভিয়াসলি সুইজারল্যান্ড। দারুণ। কি কি করেছো? মানে অনেক শপিং নিশ্চয়ই করেছো। পুজোর জন্য শপিং কি ওখান থেকে করে আনা হয়েছে? না, পুজোকে কেন্দ্র করে করা হয়নি, বাট আমার মামার বাড়ি ছিল স্পেনে, সো বার্সেলোনা থেকে মামা অনেক শপিং করে দিয়েছে, যেগুলো এখনো কিছু ইয়ে করিনি। আমার লাগেজ এমনি অনেক ফিল আপ হয়ে গিয়েছিল, তুমি বুঝবে যে প্রোগ্রামের জন্য যেহেতু গিয়েছি ভারী ভারী কাপড় চোপড় নিয়ে যেতে হয়েছে, খুব বেশি কেনাকাটা করতে পারিনি। আর এত ট্রাভেলের মধ্যে ওয়েট লিমিট ক্রস হয়ে গেছে। হ্যাঁ, ট্রাভেলের মধ্যে ছিলাম, লাস্টে স্পেনে এসে মনে হয়েছে যে আমি তো কিছু কিনি না, আমার কিছু কেনাকাটা করতে হবে। তখন ওনাদের কাছে বলে 2 দিনে আমরা একটু কেনাকাটা করেছিলাম। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে সম্পূর্ণ বাংলাদেশ সম্পর্কে। বিভিন্ন প্রতি বছরই তো আসলে গ্রিনি সম্পূর্ণ অ্যাওয়ার্ড হয়ে থাকে, এবং সম্পূর্ণ বাংলাদেশ আসলে সারা বছরই কাজ করে যাচ্ছে, যেখানে তুমি সভাপতি হিসেবে আছো। একটু জানি যে আসলে কি কি অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে এখন এই মুহূর্তে সম্পূর্ণ বাংলাদেশ যাচ্ছে? সম্পূর্ণ বাংলাদেশের 3 বছর পূর্তি গেল সেপ্টেম্বরের 10 তারিখে। সো ভালো যাচ্ছে, কারণ সবাই নিজের মতো নিজের উদ্যোগে আমার যে যারা আছে সম্পূর্ণাতে তারা কাজ করে যাচ্ছে। আর সামনে আমাদের প্রতি মাসে কিছু না কিছু প্ল্যানিং থাকে, যেমন নেক্সট মান্থে আমাদের সম্পূর্ণার একটা ট্যুর প্ল্যান করা হচ্ছে। তারপর হচ্ছে এর মধ্যে আমার সম্পূর্ণ অনেক মেম্বার অসুস্থ ছিল, তাদের নিয়ে আমি একটা দৌড়াদৌড়িতে ছিলাম। প্রায় 100-এরও বেশি মেম্বার তুমি বলেছিলে। হ্যাঁ, 100-এরও বেশি মেম্বার আছে। এর মধ্যে মানে আমার এখানে এসে কয়েকজন ধরো যে মানে একটু আমাদের সাফার করতে হয়েছে, মিটিং এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, তাদের নিয়ে একটা দৌড়াদৌড়িতে আমি ছিলাম। এখন তারা একটু বেটার আছে,
সো হয় না যে ফ্যামিলিতে একজন দুজন অসুস্থ থাকে মনটা একটু খারাপ হয়ে যায়, এরা সুস্থ না হওয়া পর্যন্ত আর কিছু করতে ইচ্ছে করে না, তখন প্রপারলি কাজ করে না। সো তারা এখন একটু সুস্থ, সামনে আরো কিছু প্ল্যানিং করছে সম্পূর্ণ নিয়ে অনেক অনেক প্ল্যান আছে এবং তুমি নিজেকেও আসলে সম্পূর্ণ হিসেবে প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছ। তোমার এই প্রয়াসকে আমি সবসময় সাধুবাদ জানাই। তুমি ভীষণ পজিটিভ একজন মানুষ, যখন যেখানে যাও সেই পজিটিভিটির অরাটা ছড়াতে থাকে, এটা আমাকে খুব মুগ্ধ করে। সবসময় দারুণ থেকো, প্রাণবন্ত থেকো, হাসি খুশি থেকো। আর আজকে আমাদের আয়োজনে এসেছো, সময় দিয়েছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরও একবার জানাতে চাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক ধন্যবাদ, এনটিভিকেও অনেক ধন্যবাদ। আর জানি পুজোটা অনেক ভালো কেটেছে, পুজোর পরের সময়টাও যাতে সুস্থভাবে আমাদের কাটে সেটাই কামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।